जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আজকে আমার কাছে একটি বিশেষ পাওনা হয়েছে যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে আজকে স্মৃতিচারণ, সেই বিষয়ে আমাকে বলবার যে সুযোগ করে দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে এইরকম একটি পূর্ণ ভূমিতে। এটা তো ভগবানের কৃপা, কিন্তু যার জন্য এটি সম্ভব হয়েছে সেই পিয়ালিদিকে আমার আন্তরিক ভাবে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার তৎসহ অর্চনালয়ে এতক্ষণ 125 বছরের যে কর্মসূচি সম্বন্ধে মাস্টার মশাই আপনাদের সামনে অবগত করলেন, সেই মাস্টার মশাইকেও আমার ব্যক্তির তরফে অনেক শ্রদ্ধা। এখানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারের ত্রিদীপ বাবু, সেই ত্রিদীপ বাবুকে আমার অনেক শ্রদ্ধা। আগামীকাল ওনার ওখানে আবার সন্ধ্যেবেলা আমার বক্তৃতা রয়েছে। ধ্রুবতারা চ্যানেল থেকে এসেছেন, ওনাকেও আমার অনেক শ্রদ্ধা, নমস্কার। কিন্তু বিশেষ করে আমার ধন্যবাদ শ্রদ্ধা পিয়ালিদিকে, যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এই পূর্ণ ভূমিতে আমার শ্রী গুরুদেবের তার স্মৃতিচারণ কিছু বলবার উদ্দেশ্যে। আর যারা আপনারা ভক্ত বৃন্দ উপস্থিত রয়েছেন, হয়তো এখানে মহারাজের দীক্ষিত সন্তান অনেকেই আছেন, তৎসহ ঠাকুরের যারা ভক্ত ভাবানুরাগী উপস্থিত রয়েছেন, তাদেরও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। কেন এই আজকের আলোচনাটা এত প্রাসঙ্গিক? কারণ আর কিছুদিন বাদেই গুরু পূর্ণিমা। এবং পরম ঈশ্বর, সেই জন্য মা ঠাকুরন পরিষ্কার বলছেন গুরুর সঙ্গ বেশি করতে নেই। আমরা সবাই বেশি করে গুরু সঙ্গ করবো ভাবি তো, কিন্তু মা বারণ করেছেন। কেন? গুরুতে মানুষ বুদ্ধি এসে পড়বে, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। সাধারণ প্রাকৃত মানুষের মতোই আচরণ তো, যে গুরুর সঙ্গ বেশি হবে তাতে মানুষ বুদ্ধি এসে যেতে পারে। সেই জন্য অপরাধ যাতে না হয় মা বারণ করেছেন, বলছেন গুরুকে না ভাবিবে নর মানে মানুষ, গুরুই স্বয়ং পরম ঈশ্বর। এটা আগে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মহারাজের প্রচুর স্মৃতিচারণা নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইউটিউবে আছে। আমি গুরুতত্ত্বের সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত যেভাবে মহারাজের সঙ্গ করেছি বা মহারাজের সেবা করেছি, করবার সুযোগ পেয়েছি অহেতুক গুরু কৃপা, সেইগুলি নিয়ে আজকে আপনাদের সামনে বলবার চেষ্টা করবো। আমি ঠিক করে এসেছি
আজকে একেবারে উজাড় করে বলবো। হ্যাঁ, কারণ এরকম পূর্ণ ক্ষেত্রে বলবার যখন সুযোগ ঠাকুর আমাকে করে দিয়েছেন, সেই জন্য রেখে রেখে বলবো না, একেবারে উজাড় করে বলবো। সেই জন্য আমাদের প্রথমেই মনে রাখতে হবে গুরুর কাজ কি। গুরুর কাজ হচ্ছে, ঠাকুর বলছেন, ঘটকের কাজ। ঘটক কি করেন না, পাত্র পাত্রীর সঙ্গে মিলন ঘটিয়ে দেন। তা গুরুর কাজ হচ্ছে ঠিক সেই রূপ, ভক্তের সঙ্গে ইষ্টের মিলনটা ঘটিয়ে যিনি দেন, তিনি হচ্ছেন স্বয়ং গুরু। আমরা জানি গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন আমাদের গুরু। এখন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। শিক্ষাগুরু আমাদের প্রচুর থাকতে পারে, কিন্তু দীক্ষাগুরু আমাদের একজনকেই নির্দিষ্ট করা উচিত। কিন্তু এই শরীরের দীক্ষা অনেক ছোটবেলায় হয়ে গিয়েছিল। তখন রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছুই জানতেন না। পূর্বাশ্রমে যেমন সকলের হয় তেমনই হয়ে গিয়েছিল। এখন ওই বলে না যে গুরু নির্দিষ্ট থাকে, গুরু নির্দিষ্ট থাকেন। প্রথম 10টি বছর এই শরীরে একটি মন্ত্র জপ করে, শুধু জপ নয়, সাধনা একেবারে ভগবান করিয়ে নিয়েছেন। তারপরে যখন রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে পরিচিতি ঘটে, তখন স্বাভাবিকভাবে ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা। এখন মনে হচ্ছে যে এখান থেকে কবে মন্ত্র পাবো, ঠাকুরের মন্ত্র কবে পাবো। একবার বাগবাজার মায়ের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করা হলো। তা আপনারা জানেন যে ওইখানে একটি লেখা থাকে প্রশ্নে যে পূর্বে দীক্ষা হয়েছে কি। তো সেখানে যথারীতি লিখে দিয়েছি হ্যাঁ, জমা দেওয়া হয়েছে। আমাকে বলা হলো যে দেখো, এখান থেকে তো আমরা কিছু অনুমতি দিতে পারবো না। তখন মানে যে মহারাজের ফর্ম ফিল আপ হয়েছিল, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, মহারাজ যে কোয়ার্টারে থাকতেন, ঠিক সেই কোয়ার্টারেই প্রমেয়ানন্দজি মহারাজ ওইখানেই থাকতেন। তারপরেই মহারাজ এই কোয়ার্টারে গেছেন বেলুন মঠে। আগে পারমিশন নিয়ে আনতাম। আরতির সময় এসে একেবারে তাড়াতাড়ি করে নৌকা পেরিয়ে বেলুর মধ্যে হাজির হলাম। আরতি চলছে, গিয়ে মহারাজের কোয়ার্টারের সামনে গিয়ে দাঁড়ালাম। মহারাজ তো প্রণাম থেকে উঠে পড়েছেন। মহারাজের সেবক, যিনি প্রমেয়ানন্দজি মহারাজের সেবক ছিলেন, পরবর্তীকালে তিনি ঠাকুরের অশেষ কৃপায় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের সেক্রেটারি বা সচিব রূপে যিনি গণ্য হয়েছিলেন। তার নাম সবাই আপনারা হয়তো জেনেন, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, আমাদের সকলের প্রিয় আশিস মহারাজ। সেই আশিস মহারাজের সাথেই মিট প্রথম। তখন তো চিনি না, বললাম এরকম মায়ের বাড়ি থেকে পাঠিয়েছেন। মহারাজ বললেন যে না না না, হবে না। মহারাজ একবার দীক্ষা হয়ে গেলে মহারাজ আর ইয়ে করেন না, দীক্ষা কাউকে দেন না। এবার মনের দুঃখে একেবারে কি করি, তখন ওই ফিরে গেলাম। সেই সালটা 2009-10 এরকম হবে, ঠিক আছে। তারপরে যথারীতি যেমন ওই যে মন্ত্র পূর্বে বাবা হয়েছিল, সেই মন্ত্রই সাধন চলছে। তার বহু বছর বাদে, মানে 10 থেকে 2015, তার মধ্যে মঠ মিশনে সমস্ত কাজ চলছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু হচ্ছে। তখন ওই গুরু নির্দিষ্ট থাকে। এটা কতখানি সত্য সেটা বলার জন্য, বোঝানোর জন্য বলছি। তারপরে মহারাজ এরকম ইয়ে হলেন, আমাদের সংঘগুরু হলেন, ভাইস প্রেসিডেন্ট
নির্বাচিত হলেন। তখন 2015 সালে মহারাজের কাছে এরকম আমাকে নিয়ে যাওয়া হলো, আর্জি জানানো হলো। সেই আশিস মহারাজই তখন একেবারে মহারাজের কাছে যেই প্রেজেন্ট করলেন, মহারাজ একেবারে নির্দ্বিধায় বললেন, কেন হবে না, আমি তোমাকে মন্ত্র দেব, বলে মহারাজ কিরকম করে হয়েছিল সেটা একটুখানি বলি। যে মহারাজ বললেন, ঠিক আছে, একদিন বিকেলে তুমি আসবে। বিকেল বেলা গেলাম, গিয়ে বললেন যে ওনারা সব বেল পাতা রেডি করে রেখেছিল। বেল পাতাতে ওই আগের যে মন্ত্রটি ছিল সেই মন্ত্রটি লিখতে হলো, লিখে মহারাজকে দিতে হলো। মহারাজকে দিলাম, মহারাজ সব দেখলেন, দেখে মহারাজ হাতে নিয়ে কি করলেন সেটা বলতে পারবো না। নিয়ে তারপরে আমার হাতে দিয়ে বললেন, যাও গিয়ে মায়ের ঘাটে গিয়ে বেলপাতাটিকে বিসর্জন দিয়ে এসো, তো তারপরে আমি ওই যথারীতি ওই বেলপাতাটি মায়ের ঘাটে গিয়ে বিসর্জন দিয়ে আবার মহারাজের কোয়ার্টারে এলাম। তখন মহারাজ বললেন, আশিস, যাও ওর ফর্মটা ফিল আপ করিয়ে দাও। কি মিষ্টি করে মহারাজ বলতেন না, যে বলার কথা নয়। কেন ভাগ্যবান বলছি, ওই যে যবে থেকে আমাকে বলেছেন যে মহারাজের স্মৃতিচারণ করতে হবে, তবে থেকে আমার গুরুর চিন্তা হয়ে যাচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে শুধু মহারাজের কথা ভেবেছি। আজকে আপনাদের এই মুহূর্তে আমার শুধু মহারাজের প্রত্যক্ষ যেন দর্শন হচ্ছে। তো সেই মহারাজ তখন বললেন, ফর্ম ফিল আপ হয়ে গেল। নিয়ে ডেট ঠিক হলো 2015 সালের 15ই নভেম্বর। আমাকে বলা হলো যে 14ই নভেম্বর মঠে চলে আসবে। তখন আমি একটি অন্য আশ্রমে আছি। তো 14ই নভেম্বর গিয়ে হাজির। আমি কিন্তু কিচ্ছু জানি না, কোথায় হবে না হবে কিছুই আমার জানা নেই। শুধু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলবার্গ, সেখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো সেই মহারাজ তিনি একেবারে আমাকে খামে করে প্রণামী, তারপরে ধুতি চাদর যাবতীয় যা যা লাগে সব ব্যবস্থা করে দিলেন, দিয়ে বললেন অপেক্ষা কর। আমি ভাবছি যে কি জন্য অপেক্ষা করবো বুঝতে পারছি না। নিয়ে দেখছি মহারাজরা সব ব্যাগ ট্যাগ গুছাচ্ছেন, রেডি হচ্ছেন। নিয়ে আমিও যথারীতি পরের দিন 15 তারিখে হবে, 14 তারিখে গিয়ে হাজির। সব গুছিয়ে নিয়ে গেছি, আর যাবতীয় যা লাগে সেটা তো মঠ থেকে দিয়ে দিয়েছে। নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর দেখছি 2-3টে গাড়ি এলো। নিয়ে কিছুক্ষণ বাদে ওনাদের তখন কোয়ার্টারে ঢুকতেও ভয় পাচ্ছি, বাইরেটা দাঁড়িয়ে আছি, সব প্রথম দিন তো। নিয়ে ওই আমার সব গোছানো হয়ে গেল কি, মহারাজরা ওনার সেবক মহারাজরা ব্যাগপত্র গুলো বাইরে বার করছে। আমি তো বুঝতে পারছি না কি হবে। তখন একটু কিছুক্ষণ বাদে গুরুদেব বেরোচ্ছেন ঘর থেকে মহারাজকে বার করা হলো। তখন আমাকে বলছে, চলো আমাদের সাথে যেতে হবে। আমি তো লোকে মন্ত্র নিতে যায়, আর আমাকে স্বয়ং গুরুদেব সঙ্গে করে নিয়ে গেছিলেন, আমাকে যেতে হয়নি। আমাকে মহারাজ গাড়ি করে, আমার হয়েছিল মন্ত্র দীক্ষা বরিশা সেন্টারে। আপনারা জানেন বেহালার পাশে যে বরিশা, যেখানে বৃদ্ধাশ্রম আছে রামকৃষ্ণ মিশনের, সেই বরিশা সেন্টারে আমাকে মহারাজ গাড়ি করে স্বয়ং তার সঙ্গে নিয়ে যাচ্ছেন মন্ত্র দিতে। ভাবুন কি অহেতুক কৃপা। আমি জানি না, এরকম অনেক হয়তো আছে, কিন্তু আমি মনে করি যে মহারাজের এই হচ্ছে আমার প্রথম কৃপা। তিনি আমাকে সঙ্গে করে, যেন সেই প্রার্থনা আছে না, হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো কত চিনি নে, যেন মহারাজ সাক্ষাৎ আমাকে নিয়ে যাচ্ছেন কৃপা করবার জন্য।
তারপরে তো গিয়ে পৌঁছালাম। পৌঁছে তখন বরিশা সেন্টারের অধ্যক্ষ ছিলেন, এখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সৈকতেশ মহারাজ, শিবপ্রদানন্দজি মহারাজ, তিনি ওখানকার তখন অধ্যক্ষ ছিলেন। তো যথারীতি আমাকে একটা রুম দেওয়া হলো, তার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে টুছিয়ে নেওয়া হলো, নিয়ে ওই টাকাটি দিয়ে দিয়েছেন। তো এবার পরের দিন কি করতে হবে, একটু ফুল ফল এইসব কিনতে হয়। তা আমি কিনতে যাচ্ছি, আশিস মহারাজ মহারাজ এখানে বাজার কোথায়, না কি করবে, না এই যে মহারাজ মন থেকে টাকা দিয়ে দিয়েছেন সেগুলি তো কিনতে হবে। আমার মহারাজ বললেন, সবাই তো বাইরের ফলই দেবে, তুমিও কি তাই দিতে চাও? তুমি কি ভেতরের কিছু দিতে চাও না? এই হচ্ছে মহারাজ ধরাচ্ছে। আমার তখনও কিন্তু মন্ত্র পাইনি। এই ইন্টারনাল প্রিপারেশন, আপনাদের এখানে মায়ের তিথি পুজোর আগে এসে বলেছিলাম না যে আমরা এক্সটার্নাল প্রিপারেশনটা সবাই নেওয়ার চেষ্টা করি, ফল কিনতে হবে, ফুল কিনতে হবে, এই নতুন ধুতি পড়তে হবে, এই পড়তে হবে, সব আমরা এক্সটার্নাল প্রিপারেশনটা নিই। কিন্তু সাক্ষাৎ এই শরীরের প্রতি এত তাদের কৃপা, তিনি বললেন, আশিস মহারাজ বলছেন, সবাই তো বাইরের ফলই দেবে, তুমিও কি তাই দিতে চাও? তুমি কি ভেতরের কিছু দিতে চাও না? ভেতরের মানে অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভক্তি, সেইটি হচ্ছে আসল জিনিস, সেইটি উজাড় করে দিতে হয় গুরুদেবের পাদ পদ্মে, তাই না? তো তারপরে সরের দিন সকালবেলা সেই মহেন্দ্রক্ষণ একেবারে ওই রকম সময় এসে উপস্থিত, মহারাজ এসে মন্ত্র প্রদান করলেন। যেই মন্ত্র দীক্ষা পেয়ে বেরোলাম, কাউকে ধরলেন না। সুরেশ মহারাজ আপনারা হচ্ছে জানো তো ভাই, বেলা যখন যেমন মধ্যে এত দর্শন রয়েছে, সেই সময় কতটা বুঝেছি জানি না, এখন বুঝি। এখন বুঝি মানে আজকে 10 বছর অতিক্রান্ত, এখন বুঝি যে ওই যখন ইয়ে হলো আর কি, দীক্ষা নিয়ে মন্ত্র পেয়ে বেরোলাম, মহারাজ বলছেন যে আজকে সন্ধ্যেবেলা যেমন জপ হবে, মানে যেমন কনসেন্ট্রেট হয়ে ঠাকুরের চিন্তা করে জপ হবে, সারা জীবনেও আর হবে না। তাহলে সারা জীবনে হতে গেলে কি করতে হবে, এটা নিয়ে রিসার্চ করেছিলাম, গবেষণা করেছিলাম। তখন এটা সব জায়গায় বলি, এই ঝামাপুকুরে 12 তারিখে আছে ওই গুরু পূর্ণিমা গুলো কি বলে, সেখানেও বললাম এই মেথড গুলো শেখানো হবে। কিরকম জপে আমাদের মন বসে না তো, আমি এটা বহুজনকে বলেছি, তারা করে খুব উপকৃত হয়েছে, আপনারাও করবেন, দেখবেন জপে কি করে মন বসে। আপনাদের এটা সকলের প্রশ্ন থাকে যে আসনে বসলেই আমাদের মন চঞ্চল হয়ে যায়, আমাদের মন বসতে চায় না। মন বসে কখন জানেন? জপে বসে দীক্ষার দিনটিকে চিন্তা করতে হয়, যে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছেন, উঠে সেই একেবারে সুন্দর করে স্নান করে কাঁচা ধোয়া বস্ত্র পরছেন, পরে সমস্ত যা যা কিনেছেন সেইগুলো সাজিয়ে ব্যাগে করে মিশনের যে সেন্টারে হচ্ছে সেই সেন্টারে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে আপনাকে ডালা দেওয়া হলো, সেই ডালার মধ্যে সবকিছু সাজিয়ে রাখলেন। তারপরে আপনাকে বলা হলো যে মুখ ঘরে গিয়ে বসতে, আপনি সেই মুখ ঘরে গিয়ে বসলেন। তারপরে মহারাজের সচিব মহারাজ এলেন, সচিব মহারাজ এসে আপনাদের আগে সমস্ত কিছু প্রক্রিয়াগুলো বোঝালেন। তারপরে কিছুক্ষণ বাদে স্বয়ং গুরুদেব ঢুকলেন, গুরুদেব ঢুকে পুষ্পাঞ্জলি দেওয়ালেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে গুরুদেব মন্ত্র সম্বন্ধে কিছু বললেন, তারপরে তিনি মন্ত্র সকলকে বলছেন। এই জায়গাটা ঠিক হয়ে যেতে হবে। জপের আসনে বসে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে এই যে গুরুদেব আমাকে মন্ত্র বলছেন আর আমি মন্ত্র শুনছি, সেই সময় কতটা কনসেন্ট্রেট হতে হয়েছিল বলুন তো? কেন বলে দিয়েছিল মন্ত্রটা লেখা যাবে না, মন্ত্রটা রেকর্ড করা যাবে না, শুধু কেবলমাত্র মনে রাখতে হবে। আপনাকে সম্পূর্ণ মনোনিবেশ
ওখানে লাগাতে হয়েছিল, তবে আপনি সেই মন্ত্রটা শুনেছিলেন, মনে রাখতে পেরেছেন আজ পর্যন্ত। সেই জন্য ওই সময়টাকে, মনটাকে ঠিক করে দিতে হবে। যেই আপনি ঠিক করে দিলেন, স্বয়ং গুরুদেব আপনাকে মন্ত্র বলছেন আর আপনি সেই মন্ত্র শুনছেন, দেখবেন অন্যদিকে আর মন যাবে না। মনের চাঞ্চল্যতা তখন একেবারে আস্তে 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 কমে যাবে, মন একেবারে বসে আপনার চলে আসবে। আপনি শুধু গুরুর পাদ পদ্ম চিন্তা করতে করতে সেই মন্ত্রে মনোনিবেশ করতে পারবেন। করে দেখবেন, এতদিন তো এত মেথড শিখেছেন, এইটা একটা করে দেখবেন। আমি দেখেছি করে এত ভালো মন বসে, এবং যাদেরকে বলেছি তারা আমাকে প্রত্যেকে রিপ্লাই দিয়েছে, মহারাজ ভীষণ উপকার পেয়েছি, ভীষণ উপকার এই মেথডটি অবলম্বন করে। তো সেই জন্য ওইটি মনে রাখতে হয়। হ্যাঁ, কারণ আমাদের অবস্থা কি জানেন তো, গুরুদেবের নামই তো অনেকে ভুলে যায়। সে আমাদের মজার ঘটনা আছে জানেন তো, ভূতেশানন্দজি মহারাজের ঘটনা। ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে গেছে, বলছে তুমি কার কাছে মন্ত্র নিয়েছ? হ্যাঁ, তা তখন সেই ভক্ত বলছেন, অনেকটা আপনার মতনই দেখতে। ও আমার মতো দেখতে? কি নাম? না ওই ভূত, ভূতেশ্বর। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তো সাক্ষাৎ ভূত। হ্যাঁ, মানে ভূতেশানন্দ নাম ভুলে গেছে, এদিকে তার কাছ থেকে মন্ত্র নিয়েছে। বুঝতে পারছেন, আমাদের অবস্থা এরকম হয়ে যায়। তো সেই জন্য যেন আমরা মানে গুরু মানে কি স্বয়ং আমাদের পিতা, কারণ পিতার নাম যদি আমরা ভুলে যাই, এর থেকে লজ্জার কিছু হয় না, তাই না? এরকমটা করতে নেই, এরকমটা ভাবতে নেই, কারণ প্রত্যেক গুরু চিন্তা, গুরুর চিন্তা করতে হয়। এখন সেই শক্তি মহারাজের মধ্যে যেটি অদ্ভুত জিনিস ছিল, সেটি হচ্ছে মহারাজের শরীর বোধ রহিত। শরীর বোধ রহিত জানেন, এক জায়গায় একবার একটি সেন্টারে, তখন আমাদের এখন মঠের জিএস মহারাজ তখন ব্রহ্মচারী, মহারাজ সেই সেন্টারে আছেন। সেই সেন্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পৌঁছেছেন, নামটা ভুলে যাচ্ছি, তিনি অখণ্ডানন্দজি শিষ্য ছিলেন। তিনি গিয়ে দেখছেন সেই মহারাজ গুরুদেব আর কি, প্রভানন্দজি মহারাজের হিটারে হাতটা পুড়ে গেছে, হিটারে হাতটা পুড়ে গেছে। কিছুক্ষণ আগে দেখে এসেছেন, কিন্তু তার পরবর্তীতে তিনি ওই নিয়েই কাজ করছেন। কোনরূপ যন্ত্রণা, কোনরূপ ব্যথা বেদনা কিচ্ছু তিনি মুখে বলতেন না, কিচ্ছু বলতেন না। তিনি তখন সেই উপাচার্য বলছেন যে এই প্রভানন্দজি মহারাজের শরীর বোধ নাই, শরীর বোধ নাই। এরকম আরো ঘটনা আছে মহারাজের কাছে শোনা, যে মহারাজ একবার এক্টিং প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের সাথে একবার দিল্লিতে গেছিলেন। তা দিল্লিতে গেছেন, রাস্তা ফেরোতে গিয়ে বাঁশের তলায় চলে গেছে। মহারাজ বাঁশের তলায় চলে গেছে। যেই বাঁশের তলায় চলে গেছে, এবার সব দুরুস্তুরু শান্ত তো, একেবারে দিল্লির মতো ওই রকম ব্যস্ততম শহরে কোথায় কোথায় কোথায়, হ্যাঁ মানে আত্মস্থানন্দজি মহারাজ বলছেন বরুণ কোথায়। মহারাজের এমনি নাম ছিল বরুণ, কিন্তু মহারাজের বরুণ নাম ছিল না জানেন, মহারাজের নাম ছিল বিবেকানন্দ। হ্যাঁ, শৈলেন্দ্রনাথ চৌধুরীর পুত্র। আমি বোধহয় এটা ভুল বলছি না টাইটেলটা, মহারাজ বিবেকানন্দ চৌধুরী এরকম ছিলেন। হ্যাঁ, এটা অন্যায় হবে ভুল বললে টাইটেলটা, যাই হোক। তো ওই মহারাজের নাম ছিল হচ্ছে বিবেকানন্দ। সেই মঠে কি হয়, এরকম বিবেকানন্দ নাম থাকলে নামটি পরিবর্তন করে দেওয়া হয়। তো তখন মহারাজের পরিবর্তন করে নাম রাখা হলো বরুণ। সেই থেকে বরুণ মহারাজ নামে একেবারে মঠ মিশনে এত প্রসিদ্ধ তিনি। তো সেই বরুণ কোথায়, বরুণ কোথায় জিজ্ঞেস করছে নিয়ে, তখন মহারাজ কোন রকমের বাসের তলা থেকে বেরিয়ে এসে আগে ইয়েকে ড্রাইভারকে বলছে এগো চলো, থ্যাংক ইউ। হ্যাঁ, মহারাজ বলে দিয়েছেন, কারণ তাকে তো একেবারে সবাই মারতে শুরু করবে না, এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছে। কি দেখুন কি অদ্ভুত ক্ষমা। হ্যাঁ, বাসের ড্রাইভারটিকে বলছে আগে তুমি চলো, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, বলে থ্যাংক ইউ। এবার মহারাজ আত্মস্থানন্দজি মহারাজ বলছেন যে তোমার কি কি হয়েছে, কোথায় লেগেছে বলো, কি হয়েছে? না বলে যত ব্যস্ত হবে না, চলুন চলুন আগে গিয়ে ভিজিট করি, আগে কাজ করি। কারণ সেই সময় বোধহয়
ওই চলছিল স্বামীজির শতবর্ষ বা শতবর্ষ এরকম একটি কাজে মনমোহন সিং এর সঙ্গে মিটিং। হ্যাঁ, সেই সময় মহারাজ বিরাট ব্যক্তিত্বের পরিচয়। মহারাজের কথায় 150 কোটি টাকা স্যাংশন হয়েছিল শুধু স্বামীজির কাজ হবে বলে, স্বামীজির শতবর্ষ উদযাপন হবে বলে। যাই হোক, তার তখন ওই আত্মাত্মানন্দজি মহারাজ করছেন, কি বলে কাজ হয়ে গেছে, তখন বলছে চলো গিয়ে আগে ডাক্তারের কাছে গিয়ে দেখি তোমার কি হয়েছে। ডাক্তারের কাছে গিয়ে দেখা গেল 5টা ফ্র্যাকচার হয়েছে। তিনি নির্বিকার। 5টা ফ্র্যাকচার নিয়ে তিনি ওই কাজটা সব মিটিয়ে নিলেন। মহারাজকে কিচ্ছু বুঝতেই দিলেন না যে ওনার এরকম অবস্থা। হ্যাঁ, এই দেহবোধ রহিত না হলে এরকম হয়? আমরা পারবো? কেউ পারবো এইরকম দেহবোধ রহিত। হ্যাঁ, পরবর্তীকালে স্বতন্ত্রানন্দজি মহারাজ, অজিত মহারাজ বলতেন, মহারাজ যখন নরেন্দ্রপুরে ছিলেন, সেই নরেন্দ্রপুরে তখন ওই মহারাজকে দেখতেন, শুতে কোনোদিন দেখতেন না, জানেন। পরবর্তীকালে মহারাজ যখন অসুস্থ হন, মহারাজ কোনদিন ওই বলতেন যে মহারাজ যখন রাত্রিবেলা খেয়ে এসে দরজার ফাঁক থেকে দেখলেন যে বই পড়ছেন, আবার রাত 3টের সময় উঠেও দেখছেন বই পড়ছেন, আবার ঠিক 3:30 সময় মন্দিরে চলে গেলেন। মঙ্গল আরতির ঠিক আধা ঘন্টা আগে একেবারে মন্দিরে হাজির। মহারাজকে ঘুমোতে দেখতেন না। তা মহারাজ তখন মজা করে বলতেন যে ওই ঘুমগুলো জমে আছে কিনা, সেই জন্য মহারাজ এখন ডাক্তারের সম্ভব কোনদিন সম্ভব না। এই হচ্ছে মহারাজের অপার সহ্য শক্তি, এই দেহবোধ রহিত অবস্থা। মহারাজের আরেকটি বিরাট কীর্তি হচ্ছে, আপনারা জানেন যে সেটি হচ্ছে বেলুড় মঠে যদি আপনারা যান, সেটি হচ্ছে মিউজিয়াম। যে মিউজিয়ামটি ঢুকেই বাঁদিকে দেখেন রামকৃষ্ণ সংগ্রহালয়। সেই মিউজিয়ামটা কিন্তু স্বয়ং স্বামী প্রভানন্দজি মহারাজের করা। সেটি করতে কত কষ্ট করতে হয়েছে মহারাজকে। হ্যাঁ, মহারাজের কাছে এরকম শুনেছি যে একটা ডেটা, সেটাকে একদম ফিক্সড ধরবার জন্য কিরকম ভাবে করেছেন। একই ব্যক্তির কাছে প্রথমবার গিয়ে একটা ডেটা কালেক্ট করলেন, তারপরে 6 মাস বাদে গেলেন, 6 মাস বাদে গিয়ে আবার একটা ডেটা কালেক্ট করলেন। দেখলেন প্রথমবারের থেকে 6 মাসে অনেকটা কিছু অন্যরূপ হচ্ছে। আবার 6 মাস বাদে গেলেন, আবার ওই একই ডেটা কালেক্ট করলেন, একই প্রশ্ন, একই ইন্টারভিউ, যেই কালেক্ট করছেন আবার কিছু চেঞ্জ হয়েছে। এই 3টে ইন্টারভিউ এর মধ্যে যেটা কমন, সেটা তিনি ওখানে প্রেজেন্ট করছেন, কারণ ওটা একমাত্র সত্য হবে, বাদ বাকিগুলো মানে ওই তার ভাবগত, তার মনোগত। আর মহারাজের যে বই, শ্রীরামকৃষ্ণ সাহিত্যের যে বই, সেই বইগুলো যদি পড়েন দেখবেন সব রিসার্চ ওয়ার্ক, সব কটা রিসার্চ ওয়ার্ক। ওই জন্য এই আমাদের যখন মহারাজের ভান্ডারায় স্মৃতিচারণ হচ্ছে, তখন জিএস মহারাজ বললেন যে রামকৃষ্ণ সাহিত্যে প্রথম যুগ যদি স্বামী শারদানন্দজি হন, তাহলে দ্বিতীয় যুগ হচ্ছে স্বামী গম্ভীরানন্দজি, আর তৃতীয় যুগ যদি কিছু থেকে থাকে স্বয়ং স্বামী প্রভানন্দজি। এই রামকৃষ্ণ সাহিত্যের তৃতীয় যুগ। কারণ ওইরূপ ভাবে, এবং এটা আপনারা জেনে রাখুন যে যখন মহারাজ ব্রহ্মানন্দ চরিত, সবাই কিনে পড়বেন, যখন ব্রহ্মানন্দ চরিত লিখছেন, জিএস মহারাজকে মহারাজ নিজে বলেছেন, এবং এর পরেও যাদের কাছে শেয়ার করেছেন সেই কথা তারাও জিএস মহারাজকে জানিয়েছিলেন যে যখন সেই ব্রহ্মানন্দ চরিত মহারাজ লিখছেন, তখন একদিন ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে প্রণাম করতে গেছেন। স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে কৃপা করলেন, দর্শন দিলেন, স্বয়ং দর্শন দিলেন, কারণ তার পরম গুরুদেব তো
মহারাজের গুরুদেব হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ। শঙ্করানন্দজি মহারাজ হচ্ছেন রাজা মহারাজের চালা, ব্রহ্মানন্দজির চালা। সাক্ষাৎ দর্শন পাচ্ছেন, ভাবতে পারেন? এই হচ্ছে স্বামী প্রভানন্দজি মহারাজের অপার মহিমা। আর মহারাজের এই যে বললাম যে সমস্ত রিসার্চ মূলক বই, সেই রিসার্চের একটা নিদর্শন বলি। মহারাজ নিজে মুখে বলেছেন যে মা সারাদিনে কত জপ করতেন? লক্ষ জপ করতেন। সারাদিনে আমাদের কত সময়? 24 ঘন্টা ইকুয়াল টু 84,000 সেকেন্ড। তাহলে ধরুন আমি রামকৃষ্ণ বলছি, তাহলে তো একটা সেকেন্ড হয়ে গেল। তাহলে 84,000 সেকেন্ডের লক্ষ জপ হতো কি করে? এইটি মহারাজ বইতে যখন লিখতে গেলেন, তখন মহারাজের একবার সংশয় এসে উপস্থিত হলো। মহারাজের সংশয় এসে উপস্থিত হলো যে মা কি এটা শুধু কথার কথা, না সত্য সত্যই, না কাউন্টিং এ কিছু এরকম হলো। তখন মহারাজ ছুটি নিয়ে ওই আলমোড়া গেলেন। আলমোড়া থেকে সামলাতাল গেলেন। সামলাতালে গিয়ে মহারাজ নিজে বলছেন আমি লক্ষ জপ করলাম, করে দেখলাম ওই 3-4 দিন করে প্রথম 16-17 ঘন্টা, তারপরে 14-15 ঘন্টায় সেই জপ হয়ে যেত। তখন মঠের প্রেসিডেন্ট মহারাজ প্রভু মহারাজ বীরেশ্বর আনন্দজি আর শঙ্করানন্দজি মহারাজ কাউকে মালা দিতেন না। মহারাজ হাতে জপ করতে শুরু করলেন। লক্ষ জপ হাতে করতে গিয়ে মহারাজের হাতের আঙুলগুলো ফুলে গেছিল। মহারাজের হাতের আঙুলগুলো টোপা করে সেই ফুলে গেছিল। সেই খবর পেয়ে বীরেশ্বরানন্দজি বললেন তোমাদের শঙ্করানন্দজি মালা না দিলেও আমি তোমায় মালা পাঠাচ্ছি। তখন 54 রুদ্রাক্ষের একটি মালা পাঠানো হলো মহারাজকে। অত জপ হাতে করা যায় না, এখন থেকে মালায় করবে। দেখুন, এরপরে আর সংশয় থাকে নাকি মা লক্ষ্য জপ করতেন কিনা? এই হচ্ছে আমাদের স্বামী প্রভানন্দজি মহারাজ। তিনি একেবারে সংশয় দূর করে দিচ্ছেন নিজে হাতে নাতে করে। আর ওই যে পরবর্তীকালে আশিস মহারাজের কাছে শুনেছি যে মহারাজের যতই শরীর খারাপ থাকুক, মহারাজ ওই একেবারে সর্বক্ষণ তারাই কর করছে, জপ হচ্ছে। মহারাজ হয়তো ঘুমোচ্ছেন, কিছুক্ষণ বাদে আশিস মহারাজদের বেল বাজিয়েছেন, গেছেন। মহারাজের হাতে কোনো মালা নেই, কিন্তু ওই মালার মতো করে আঙুলটা ঘুরছে। নিয়ে সেবক মহারাজ যারা রয়েছেন, যারা আপনারা চেনেন জানেন, প্রথম দিকে কুলদীপ মহারাজ, স্বামী অজুমায়ানন্দজি, পার্থ মহারাজ, এখন পার্থ মহারাজ ইয়েতে আছেন আমাদের কাশন্দিয়া সেন্টারে, পার্থ মহারাজ, তারপরে কুলদীপ মহারাজের পরবর্তীতে সিদ্ধার্থ মহারাজ এলেন। তো এনারা সব সেবক। তো সেই সেবক মহারাজদের হাতে বলছেন এই এটা রাখো রাখো রাখো, মানে কিছু একটা দিতেছেন, কিচ্ছু হাতে নেই। মানে এতক্ষণ ওই ঘুমের অবস্থাতেও তিনি মালা জপ করছিলেন। এবার মালাটা মনে করে ওনাদেরকে হাতে রাখতে দিচ্ছেন। ওনারা বলছেন মহারাজের কিছু নেই, কিছু নেই। এই তোমরা ঠিক করে রাখলেন, ফেলে দিলে, রাখো, ঠিক করে ওই জায়গায় রাখো। দেখুন, ঘুমের অবস্থাতেও কিরকম সেই তার জপ চলছে। এইগুলো না আমাদেরকে ভাবায়, এইগুলো আমাদের সেই লক্ষ্য স্থির করে দেয় যে আমাদেরও কিন্তু ওইরূপ অজপা হতে হয়, ওইরূপ আমাদেরকে হবার চেষ্টা করতে হয়। তো সেই জন্য এই যে মহারাজের কথা শোনা, তার সঙ্গ করা, আর কিছুই না, এইরকম ভাবে আমাদেরকে ভাবতে হয়। আপনারা অনেকেই জানেন যে রামকৃষ্ণ মঠ মিশনে গদাধর অভ্যুদয় প্রকল্প, গ্যাপের কাজ, GAP, সেই গদাধর অভ্যুদয় প্রকল্প মহারাজের হাতে করা, মহারাজের দ্বারা শুরু হয়েছে। তারপরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোক শিক্ষা পরিষদ একটি প্রকল্প, সেটি মহারাজের করা। সেই ইয়েতে ওই কেন বলে নরেন্দ্রপুর থেকে এখনো একটি পত্রিকা বেরোয়, সেই পত্রিকার নাম হচ্ছে সমাজ শিক্ষা।
সমাজ শিক্ষা, সেই সমাজ শিক্ষা পত্রিকাটি ওই মহারাজ নিজে করেছেন। কত কষ্ট করে গ্রাহক সংগ্রহ করতেন, হ্যাঁ, সে ভাবলে অবাক হয়ে যেতে হয়। এখন সেটি যদি আমরা একটু অনুভবে আনবার চেষ্টা করি, তাহলে দেখব যে তাদের প্রতি কি, কেন মহারাজ এই সমাজ শিক্ষা ওই পত্রিকা করেছেন, না ওই সমাজের সমস্ত স্তরের মানুষদের সেখানের ওই তাদের জীবন যাপন, আধ্যাত্মিক জীবন যাপন সবকিছু ওখানে ইনক্লুডেড থাকতো। সকলের প্রতি তার অহেতুক কৃপা, সকলের প্রতি অহেতুক কৃপা। এবার একটু আমার যেগুলো যেগুলো দেখেছি সেগুলো একটু বলি। হ্যাঁ, পরবর্তীকালে মহারাজের সেবা করবার প্রচুর সুযোগ পেয়েছি, প্রচুর সুযোগ পেয়েছি। তার মধ্যে দুটি একটি বলি। প্রথম মনে হতো যখন মহারাজ যখন প্রণামে বসতেন মহারাজ, তারপরে প্রণাম থেকে যখন ওনাকে ঘরে নিয়ে যাওয়া হতো, ওনার সেবক মহারাজরা এত সুন্দর করে না সেবক মহারাজের হাতটাকে এরকম মুঠো করতেন, আর মহারাজ এই মুঠো হাতটা এই জায়গাটা যে ভাঁজ হতো এই জায়গাটা মহারাজ ধরতেন, ধরে সুন্দর করে মহারাজ ঘরে চলে যেতেন। রোজ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, ওই মহারাজের প্রণাম হতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লজেন্স দিতাম আর দেখতাম। আর খালি মনে হতো যদি কোনোদিন মহারাজ এই শরীরটাকে এরকম ভাবে ধরে হাত ধরে মহারাজ ঘরে যান, এরকম প্রতিদিনই ভাবতাম। ভাবতে ভাবতে এরকম দেখছি একদিন রাত্রে স্বপ্ন দেখছি যে মহারাজ যেন ওই প্রণাম থেকে উঠছেন, প্রণাম থেকে উঠবার সময় বলছেন এসো আমার একটু ঘরে ঢুকিয়ে দাও, নিয়ে আমি মহারাজকে নিয়ে যাচ্ছি। স্বপ্নে দেখছি, যে স্বপ্নে হলো ভেঙে গেল, নিয়ে তারপরে একেবারে এত আনন্দ হচ্ছে যে সত্যি না হোক অন্তত তো স্বপ্নে তার এই দর্শন হলো। কিন্তু মহারাজ এই কৃপা করে যা যা স্বপ্নে দর্শন দিয়েছেন তা সব বাস্তবে করিয়ে সাক্ষাৎ করে নিয়েছেন, কৃপা করেছেন। তো তারপরে দুদিন বাদে হয়তো গেছি মহারাজের ওখানে দাঁড়িয়ে আছি, ওমা তারপরে বিকেল বেলা প্রণাম শেষ হয়েছে, মহারাজ ঘরে যাবেন, চারপাশে কেউ নেই, সেবক মহারাজ একটু ব্যস্ত, হ্যাঁ মহারাজ উঠবেন আর কেউ প্রণামের দীক্ষা ইয়েরা নেই, প্রণাম করবার কেউ নেই। মহারাজ বলছেন চলো ঘরে নিয়ে চলো। ব্যাস, যা যা উনি দেখিয়েছেন তা তা তিনি একদম করিয়েছেন। 2018 সালে যখন কুলদীপ মহারাজের সঙ্গে অজমানন্দজি যিনি তার সন্ন্যাস হবে, সেই 2018 সালে ইয়েতে সন্ন্যাস হয়নি আমাদের, না ভুল বলছি, 2016 সালে, 2016 সালে ওই হয়নি, কি বলে আমাদের ঠাকুরের তিথি পুজোর সন্ন্যাস হয়, তো ঠাকুরের তিথি পুজো 2016 সালে সন্ন্যাস হয়নি বেলুড় মঠে, সন্ন্যাস হয়েছিল হচ্ছে রামনবমীতে, রামনবমীতে সন্ন্যাস হয়েছিল। তো কারণ মহারাজ তখন হসপিটালে ছিলেন, তো ওই 15 প্রেসিডেন্ট মহারাজের সময় বলছি, মহারাজ তখন অসুস্থ, রামনবমীতে সন্ন্যাস হলো। তখন মহারাজের 18 দিনের ওই ক্যাম্পে চলে যাবেন ওনার সেবক মহারাজ। তখন এই 18 দিন মহারাজের সঙ্গ করেছি, সেবা করেছি। একেবারে মহারাজকে মন্দিরে যাচ্ছেন, ছাতা ধরা থেকে শুরু করে মহারাজের খাবার প্রস্তুত করা, হ্যাঁ মহারাজের যে খাবারের পরে বেরোচ্ছেন সেইগুলি সুন্দর করে প্লেটগুলিকে নিজে রাখা, এরকম বহু কাজ। তারপরে বড়নগর মিশনে যখন মহারাজ দীক্ষা দিতে গেছেন, তখনও গিয়ে মহারাজ নিয়ে যেতেন আর কি সেবার জন্য, তা গিয়ে সেবা করছি। তো একদিন সকালবেলা 5:30 টিফিন আর 5:30 রেডি করতে ঢুকতে হতো কিচেনে সেবক মহারাজের সাথে। আমার তো সব বোকা বোকা প্রশ্ন, জানেন তো বুদ্ধি কম ছিল আর কি, এখনো কম। তো তখন সেই পার্থ মহারাজ ইয়ে করছেন, রেডি করছেন, আমিও মহারাজের সাথে সাথে হেল্প করছি। টিফিন 6:30, মানে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা সকালবেলা মহারাজের টিফিন রেডি করতে লাগলো। তো একদিন এরকম বোকার মতো জিজ্ঞেস করছি যে ওই এত সুন্দর করে সব সাজিয়ে না, ফল ফ্রুটস মিল্ক সব একসঙ্গে দেওয়া হতো মহারাজকে নানা রকম, এবং মহারাজের চয়েস মতো সুন্দর করে, কারণ আগে ভক্তরা সব দিয়ে যেত, তো সেগুলো মহারাজকে নিবেদন করা হতো, দেওয়া হচ্ছে। একদিন মহারাজকে জিজ্ঞেস করছি, মহারাজ তো নেবেন 1 পিস করে, হয়তো এরকমই নিতেন আর কি, মহারাজ এত দেন কেন? হ্যাঁ, তখন মহারাজ বলছেন, মানে এগুলো প্রত্যেকটা বোধহয়
রকমের কাজ মহারাজ বলছেন, কি জানো তো, সেমনি আমরা যখন মহারাজকে কিছু দিই তখন তো স্বয়ং শ্রীরামকৃষ্ণকে আমরা নিবেদন করছি। দেখুন তাদের সেবার কি ভাব, সেবার কি ভাব না, একেবারে এই তাদের কাছ থেকে আমি সেবা শিখেছি। আমি তো সব সময়ের জন্য বলি যে তাদের কাছে আমি সেবা শিখেছি। তো এরকম ভাবে বরানগর মিশনে, তারপর মহারাজের সাথে একবার আটপুর গেছি 1 সপ্তাহ। হ্যাঁ, সে তো স্মৃতির শেষ নেই, জানেন তো, সেই রাত্রিবেলা মহারাজের মশারি টাঙাতে ঢুকেছি ঘরে। হ্যাঁ, এখন মহারাজের মশারি টাঙাতে ঢোকা হয়েছে, তা মহারাজকে রাত্রিবেলা আশিস মহারাজ রোজ প্রতিদিন কথামৃত পাঠ করে শোনাতেন। মহারাজ সোফায় বসে আছেন আর আশিস মহারাজ নিচে বসে কথামৃত শোনাচ্ছেন। কথামৃত হয়ে গেল, মশারি টাঙানো হয়ে গেল। এবার একটা সেই আপনারা জানেন সেই মশা মারা একটা ব্যাট হয়, হ্যাঁ ব্যাট হয়। এবার মশা ওই ব্যাট দিয়ে মারতে হবে। এবার শুধু মারলে হবে না, কত গুণো মারলে গুণে বলতে হবে। হ্যাঁ, এবার ওই ব্যাট দিয়ে মশা মারা হলো। এবার আমার জিজ্ঞেস কত গুণো, এবার সেইগুলো করে করে মানে শিশু সুলভ হলে কেমন হয় সেটি হচ্ছে মহারাজকে দেখেছি, প্রত্যক্ষ দেখেছি। ওই রকম যে যেন সে বাচ্চা ছেলে। কিরকম বাচ্চা ছেলে জানেন, কুলদীপ মহারাজ স্বামী অজমায়ানন্দজি সন্ধ্যেবেলা রুটি করবেন, আমি বলে এই চলো গিয়ে মহারাজের রুটি বানাই। আমরা তো জানি স্বাভাবিকভাবে যেমন রুটি বানায়, একদম রুটি আটা মাখা হলো, তারপরে বেলা হলো, বেলার পরে বলছেন একটা গ্লাস জোগাড় করো। গ্লাস কি হবে মহারাজ? বলছে যাও না, গ্লাস জোগাড় করো না। নিয়ে এবার একটা বড় রুটির বেলা হলো, সেই রুটিটা বেলার পরে গ্লাস দিয়ে ওইটাকে বসিয়ে চেপে কেটে দেওয়া হলো। তখন বুঝলাম গ্লাসের মুখ আর কতটুকু নেই, এরকম ছোট্ট হয়ে গেলো। মহারাজ এটা কি না, ডাক্তার বলেছে মহারাজকে 3টে রুটি মানে দিতে, তবে মহারাজের বোধহয় ওরকম ওষুধের একটা ব্যাপার আছে, এই ডায়েট চার্ট করা আছে তো। কিন্তু মহারাজকে যদি 3টে আমাদের নর্মাল রুটি দিই মহারাজ কিছুতেই খাবেন না, কিন্তু ওই ছোট রুটি যদি 7টা দিলে মহারাজ খুব আনন্দ করে খেয়ে নেবেন। সেই জন্য ওনার সেবকদের দেখুন সেবা করা কত কঠিন। ওই জন্য আমি বলি যে সেবা করার 4টি গালি কথা না, সেবা করতে গেলে কিরূপ হতে হয়। ওই ওই ছোট্ট ছোট্ট রুটি 7টা যদি করা যায় তাহলে ওটা 3টের সমান হচ্ছে। ওই মহারাজকে যদি 7টা রুটি দেয় গল্প করতে 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 মহারাজ খেয়ে নেবে। সেই রকম ভাবে সেবকদের ওই রুটিটা ছোট্ট, সেটা চাটুতে শেখতে হচ্ছে, সেটা আবার ওই ফুলতে হচ্ছে, ফোলা ফোলা রুটিও দেওয়া হবে। আবার মহারাজের খাবারের খুব ফ্যাসিনেশন ছিল, মহারাজ কালো জিনিস কিচ্ছু খেতেননি। যদি কোনো রান্না কালো হয়ে যেত মহারাজ কিচ্ছু কালো জিনিস খেতেননি। ওই একদম সুন্দর সেটা দেখতে হবে, বেশ সাদা সাদা রান্না হবে। হ্যাঁ, এরকম ছোট ছোট রুটি, মানে কেন শিশু সুলভ বলছি, মহারাজ এই যে একটা বাচ্চা তার ঠাকুর বলছেন না যে ভগবান লাভ জ্ঞান মার ফলে কি হয়, বালক বধ হয়ে যায়, বালক বধ হয়ে যায়। ওই হচ্ছে সেই বালক বধের অবস্থা যেন প্রত্যক্ষ অনুভব করেছি। হ্যাঁ, তো সেই রকম মহারাজের দীক্ষার সময়তে ওরকম আটপুরে যখন দীক্ষা নেওয়া হচ্ছে, একজন প্রণামী পড়ে না, প্রণামী, সেই প্রণামী গুলো শেষে আমাদের গুনতে হতো। একটা খাম থেকে দেখছি যে গুরু প্রণামী আর ঠাকুর প্রণামী লিখতে হয়। গুরু প্রণামী থেকে 51,000 টাকা, এর আগে কোনদিন দেখিনি এরকম 51,000 টাকা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আশিস মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ এটা দেখুন এরকম একটা মোটা অঙ্কের, কারণ ওরকম দেখাই যায় না। হ্যাঁ, তারপরে দেখা গেল খোঁজ নিয়ে যে ঠাকুর প্রণামী যেটা সেখানেও 51,000 টাকা। হ্যাঁ, তারপর দেখা গেল কে দিয়েছে খোঁজ করা হল, দেখা গেল সেই আটপুরে এক গ্রামের বাজার বিক্রেতা, মানে মহিলা বাজার বিক্রেতা, উনি বলছে সারা জীবন গুরুর পাদ দুটো দান করে দিলেন। হ্যাঁ, কি কোনো মানুষ যদি আসে মহারাজ হয়তো একটা হরলিক্স পেয়েছেন কি দিতেন তাকে দেবেন, মহারাজ রেখে দিতেন তাকে দেবেন বলে। একবার একজন
খুব দরিদ্রা মা, তিনি একটা মোজা বানিয়ে এনেছেন। হ্যাঁ, উল দিয়ে বেশ মোজা বানিয়ে এনেছেন। আর শীতকালে সবাই মহারাজকে মোজা দিতেন। এবার অনেকগুলো মোজা হয়েছে, তার একটা ট্রেতে করে নিয়ে গিয়ে একদম মানে কোম্পানির যে সমস্ত সুন্দর সফট যে মোজাগুলো সেইগুলো পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। ওই যে দরিদ্রা মা যিনি ওই নিজে হাতে করে বানিয়ে এনেছে উলের মোজা, সেটিও সেখানে দেওয়া হয়েছে। মহারাজের চয়েস মতো যেটাকে নেবেন সেটাই মহারাজের পড়ানো হবে। আশিস মহারাজ বলছেন ওই সমস্ত দামি মোজাগুলিকে ছেড়ে দিয়ে মহারাজ ওই যে মোজাটি একজন গরিব, তিনি কিন্তু জানেন না, তিনি জানেন না যে ওই ওটা উনি বানিয়ে এনেছেন, কিন্তু উনি ওইটাই নিলেন, কারণ তিনি অন্তর্যামী, তিনি অন্তর্যামী। হ্যাঁ, এই হচ্ছে প্রত্যক্ষ, একেবারে সামনে থেকে তাকে দেখা, সামনে থেকে দেখা। কিরকম গুরু শক্তি, এই তুলনা করা যায় না, তুলনা করা যায় না, কোনো কিছুর সাথে এর উপমা দেওয়া যায় না, কোনো কিছুর সাথে ব্যাখ্যা করা যায় না। এ হচ্ছে শুধু অনুভবের বিষয়, শুধু অনুভব করতে হয়, গুরুকে শুধু অনুভব করতে হয়। এটি শেষে যখন আমার একটা সংকল্প ছিল, জানেন সংকল্পটা কিরকম, মহারাজের কাছে একবার আর্জি করেছিলাম যে মহারাজ, দীক্ষার সময় তো আমি তো কিছু দিতে পারিনি, হ্যাঁ, যে মঠ থেকে বললাম না সবকিছু দিয়ে দিয়েছেন, ওই টাকা বলুন, ধুতি চাদর বলুন, সবকিছু দিয়ে দিয়েছে, আমার তো কিছুই দেওয়া হলো না। মহারাজ, আমি একটা কিছু দিতে চাই। তা কি দেওয়া হবে না, আমার মাথায় তখন একটু এলো ভাবনা যে আমি 108টি পদ্ম আপনার পায়ে দিতে চাই, কিন্তু জাগতিক পদ্ম না, এক একটি দীক্ষার্থী আপনার শ্রীচরণে আমি অর্পণ করবো, এক একটা দীক্ষার্থী এক একটি পদ্ম, এক একটি দীক্ষার্থী এক একটি পদ্ম। এরকম নতুন নতুন দীক্ষার্থীদের মহারাজের শ্রীচরণে যাতে অর্পণ করতে পারি, সেটি মহারাজকে বলা হলো। কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, আমার 108টা কমপ্লিট হয়নি, 68তে গিয়ে সেটা সমাপ্ত হয়েছিল। কিন্তু শেষের 3-4 বছর মহারাজ যতদিন দীক্ষা দিতে পেরেছেন, ওই জন্য একটি আমার ওপর ছিল যে ফর্ম ফিল আপ হয় না, সেই ফর্ম দিয়ে দেওয়া হতো আমাকে। আমি এরকম এতটা প্রকাশ্যে বলে দিচ্ছি, জানি না কে কি মনে করবে, কিন্তু বলি, সবটাই যখন বলছি, ওই সব অন্যের বাড়িতে গিয়ে পর্যন্ত আমি ফর্ম ফিল আপ করিয়ে এনেছি। একবার অটোয় চেপেছি, অটোয় চেপে কি পল্লী মঙ্গলের ধূপ নিয়ে ফিরছি আর কি, আশ্রমে ফিরবো, তা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তা সেই সুগন্ধ বেরোতে আমায় জিজ্ঞেস করছেন যে মহারাজ এই ধূপগুলো কোথা থেকে এনেছেন। বললাম যে এই বেলুড় মঠের পল্লী মঙ্গল আছে, সেখানে এরকম ধূপ হয়, আমাদের আশ্রমে সেলস কাউন্টারে রাখবো, তাই নিয়ে যাচ্ছি। আমার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেই বলেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমি বললাম যে আমি তোমায় একটা ধূপ দিতে পারি, তুমি প্রতিদিন সকালে যখন গাড়িটা স্টার্ট দেবে ধূপটা জ্বালবে। বলছে হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই জ্বালবো। দিলে তার সঙ্গে সঙ্গে তাকে একটা, ওই অটো ড্রাইভারকে একটা ধূপ দিয়েছি। আমি নেমে চলে গেছি, সে যে স্টপেজে নেমেছি সেটা সে মনে রেখেছে। 6 মাস বাদে সে খুঁজে 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 আমার কাছে এসেছে, সে এবং তার স্ত্রী। এসে বলছে মহারাজ, আপনি যদি আমাদের একটু দীক্ষার ব্যবস্থা করে দেন। সেইটি গিয়ে যখন আমি মঠে জানালাম মহারাজকে, এত খুশি হলেন যে ঠাকুরের ধূপে কি মিরাকেল আছে। হ্যাঁ, একটা ধূপের বাক্সতে ঠাকুরের মন্ত্র পাওয়ার বাসনা জেগে উঠল। হ্যাঁ, মন্ত্র পাওয়ার বাসনা, ওই অত প্রশ্নের ইয়েও ছিল না, অহেতু কৃপা যেন মহারাজ করতেন। সেই সেন্টারে দীক্ষা হতো, আশিস মহারাজকে বললি মহারাজ অন্তত 3-4 জনের কোটা আমাকে দিতেন। যে মহারাজ জিজ্ঞেস করে তোমার কজন আছে, না মহারাজ এতজন, আমার ফর্ম লাগবে। মহারাজ সঙ্গে সঙ্গে একেবারে ফর্ম দিয়ে দিতেন। ওই এক একটি দীক্ষার্থী আর একটা খাতা মেনটেন করতাম, যে নাহলে মনে থাকবে না তো কতজন হচ্ছে। ওই এক একজন দীক্ষার্থী আমার কাছে মনে হতো যে মহারাজের পাদপদ্মে যেন সেটি অর্পণ করা হলো। যখন মহারাজের দীক্ষা হতো, বাগবাজার মায়ের বাড়িতে আছি, তখন বাগবাজার মায়ের বাড়িতে দীক্ষা হচ্ছে, বাগবাজার মায়ের বাড়িতে গেছি দীক্ষার দিনে সকালবেলা। তখন যেই দীক্ষা হয়ে যেত, তখন মহারাজের গুরু পূজার সময়
একটি কাজ আমাকে দেওয়া হতো, সেটি হচ্ছে মহারাজের পায়ে যে ফুল দেওয়া হতো সেই ফুলটা একজন হয়ে গেল তারপর সরাতে হতো, সেই বসে 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 আমি শুধু সরাতাম আর মহারাজের শুধু পাদ পদ্ম দেখতাম, পাদ পদ্ম দেখতাম। মহারাজের পায়ে অতবার ওই হাত বাড়ানোর সুযোগ, সেজন্য এই হাতগুলো আমার কাছে না মানে মনে হয় যে কতবার তার সেই শ্রীচরণ আশীর্বাদ পেয়েছি। তারপরে এই মহারাজের ওই মহারাজ তো মালা গলায় পড়তেন না, যখন দীক্ষার সময় মহারাজের পায়ে দিতে হতো সেই মালা। আপনারা যারা মহারাজের মন্ত্র পেয়েছেন জানেন মহারাজ কখনো মালাটা পড়তে চাইতেন না, মহারাজ মালা পড়ায় যেন সেই অ্যালার্জি আর কি, কিন্তু মাঝে মাঝে পড়তেন, খুব মাঝে মাঝে পড়তেন। তো সেই মালা যখন পায়ে দেওয়া হতো, যে ঝাউ পাতা থাকে না, ঝাউ পাতা, সেই ঝাউ পাতাগুলো মোজার মধ্যে ঢুকে যেত, মোজার মধ্যে ঢুকে যেত। এবার মহারাজের যখন প্রণাম হয়ে যেত সেই মোজাটা আমি কাচতাম, কিন্তু কাচবার আগে ওই একটা একটা করে ঝাউ পাতা আগে বার করতে হতো। যদি একবার জলে ভিজে যেত তাহলে ঝাউ পাতাগুলো একদম ইটে বসে যাবে, তখন আর কিছু করতে পারা যাবে না। ওই শুকনো অবস্থায় একটা একটা করে ঝাউ পাতা, আর আমি তখন ওই মহারাজের মোজাটা নিয়ে খালি দেখতাম আর ভাবতাম যে এখানে সেই চরণ স্পর্শ রয়েছে। আমি ওই ইচ্ছা করে বেশিক্ষণ ধরে করতাম, সেই ততক্ষণ ধরে ওই মোজাটা কি হাতে নেওয়া হতো। মহারাজ যখন শরীর যায় তখন আমাকে জিজ্ঞেস করা, আমি সবাই সবকিছু নিচ্ছে তো আমাকে জিজ্ঞেস করা হলো, আশিস মহারাজ জিজ্ঞেস করছেন বলো তুমি কি নেবে মহারাজের। আমি বললাম যদি পারেন আমাকে একটা মোজা দিন। আমার ঘরে এখনো পর্যন্ত মহারাজের রেলিক্স যেটা রয়েছে সেটা শুধু মোজা। কেন না ওই মহারাজের চরণের ধুলো সেখানে রয়েছে। আমি সেই মোজাগুলিকে কাচতাম ওই রকম একটা একটা করে ওই ঝাউ পাতার টুকরো বার করে। একবার কথা দেওয়া হয়েছে, আমি কথা দিয়েছি যে বাগবাজার মায়ের বাড়িতে আছে মহারাজ দীক্ষা হবে, মহারাজের সেবা যাব। তা এখন এমন অবস্থা সেদিন আমার শরীরের এত পেটের গন্ডগোল, লুসমশান হচ্ছে, সে জল খেলেও বাথরুমে যেতে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না আমি তো কথা দিয়েছি, যদি গুরু সেবা করতে গিয়ে আমার শরীর চলে যায় যাবে, আমার যদি ট্রেনে যেতে যেতে যদি শরীর চলে যায় যাবে, এতে তো পরম সৌভাগ্য। আমার এটা খুব মনে হতো। ওই আমার এই শরীর খারাপ, আমি মহারাজের এগুলো শুনতাম তো, শুনে মনে হতো যদি পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার, এটা সবসময় মনে রাখতে হবে আমাদের। সেই জন্য পিতার সম্পত্তিতে পুত্রের যদি অধিকার থাকে তাহলে মহারাজ যদি এত কষ্ট করতে পারে আমরা করতে পারবো না। তা এরকম সারা রাস্তা জব করতে করতে যাচ্ছি, জানেন তো, যে একেবারে মহারাজের কাছে পৌঁছাতে হবে। এবার যাওয়ার কথা ভোরবেলা, আমার পৌঁছাতে একটু লেট হলো, 7:30 পৌনে 8টা হয়ে গেল। যেই 7:30 পৌনে 8টা হয়ে গেল গেছি, এবার কুলদীপ মহারাজ জিজ্ঞেস করছেন যে এত দেরি কেন। না মহারাজ একটু শরীরটা খারাপ তাই। এই তাহলে তো একটা ফোন করলেই হয়, জানিয়ে দিলেই হয়, তাহলে শরীর খারাপ নিয়ে সেবা করতে এলেন কেন? এখন কি সেবা করতে এসে কি আপনাকে সেবা করতে হবে? আমার মনে দিচ্ছে না। হ্যাঁ, কারণ যেদিন আমি মহারাজের প্রথম কোয়ার্টারে সেবা করতে ঢুকি তখন আমাকে ওই সুজিত মহারাজ স্বামী দেবপ্রিয়ানন্দজি শিখিয়ে দিয়েছিলেন, দেখো ভাই সেবা করা খুব কঠিন, সেবা করতে যাচ্ছ সেবা নিতে নয়, সেবা করতে যাচ্ছ সেবা নিতে নয়। হ্যাঁ, কিন্তু কখনো একবার আমি যাচ্ছি মায়ের মন্দির থেকে, বর্ষাকাল, মায়ের মন্দির থেকে বৃষ্টি হয়েছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একেবারে এমন জোরে পড়ে গেলাম সে বলার কথা না। নিয়ে এবার মায়ের মন্দিরের পূজারী মহারাজ সুব্রত মহারাজ, এখনো বোধহয় উনি আছেন, মহারাজ বলছেন আমার টাইটেল ছিল বৈরাগী। আমার সব মানে মহারাজরা খালি একটাই কথা বলতো, এই তো জন্ম থেকেই বৈরাগী। হ্যাঁ, তো ওই আমার জন্ম থেকেই বৈরাগী আর কি। নিয়ে তখন বলছে এই বৈরাগী পড়ে গেছে এরকম বলছে। নিয়ে বলছে যে সঙ্গে সঙ্গে দেখলাম ইয়েরা মানে যারা স্টাফ ওখানে ঘোরাফেরা করে একটা হুইল চেয়ার নিয়ে চলে এলো, নিয়ে বলছে যে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে নিয়ে যাবেন। সে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার, তখন এত পায়ে ইয়ে হয়েছে। নিয়ে তখন পূজারী মহারাজ ভেতর থেকে দেখতে বেরিয়ে এসেছেন মায়ের মন্দিরের চাতালটাতে। আরে ও প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে নিয়ে গেলে হবে না, ওকে মহারাজের কোয়ার্টারে নিয়ে যাক, কুলদীপের কাছে নিয়ে যাক, একটা বললেন আর কি। সেই মহারাজের কাছে গেছি, গিয়ে আমাকে ওই আশিস মহারাজের ঘরে
এবারে শুয়ে দেওয়া হয়েছে, আর পারছি না তো দাঁড়াতে। ফ্রিজ থেকে বরফ বার করা দেখি আশিস মহারাজ আমার পায়ে ওই বরফ আছে। আরে রক্ষে করো, হ্যাঁ কি অবস্থা আমার! তখন আমি থামাতে চাইছি, কিছুতেই সেই ইয়ে হচ্ছে না। তারপরে এই ওই রকম একটা ঘটনা। আর যখন ওই মহারাজের খুব শরীর খারাপ, তখন সেবা প্রতিষ্ঠানে মহারাজ প্রেমানন্দ ওয়ার্ডে ভর্তি আছেন, আর আমি ঠিক তার নিচে তলায় একই সঙ্গে আমিও ভর্তি আছি। আপনারা জানেন থেকে থেকেই আমার এত শরীর খারাপ হয়, নিয়ে ওরকম ভর্তি আছি 1 সপ্তাহ সেবা প্রতিষ্ঠানে। তখন মহারাজের সাথে আমি ভর্তি। হ্যাঁ, যেদিন ছুটি টুটি হবে, হ্যাঁ ছুটি হবার দিনে সব যাবতীয় যা কিছু ফর্মালিটিস আছে এগুলো করতে হয়। গিয়ে দেখি আশিস মহারাজ ওই সব পেমেন্ট যা কিছু সব করে রেখে দিয়েছে। হ্যাঁ, সবকিছু বলে রেখে দিয়েছে। এরকম কত সেবা মহারাজের শরীর যাবার পরে। আচ্ছা বলি, যেটা বলছিলাম, ওরকম বকুনি দিচ্ছেন আমাকে যে এরকম সেবা করতেছে, কি আপনার সেবা করতে হবে? বলছেন যে টিফিন করেছেন? হ্যাঁ মহারাজ, আজকে টিফিন করবো না মহারাজ, আজকের দিনটা আমাকে ছেড়ে দিন। না, চলুন শিগগিরই টিফিন করতে হবে। মানে একই রকম পেটের অবস্থা, শীতকাল, হ্যাঁ এবার আমাকে বলছে টিফিন করতে হবে। এবার এক ভলেন্টিয়ারকে দিয়ে টিফিন আনিয়েছে। কি টিফিন শুনবেন? 4টে কড়াইশুটির কচুরি, এবার তারপরে তার সঙ্গে নানা রকম ফ্রুটস, সকালবেলা মঙ্গল আরতির প্রসাদ, এইগুলো বলছেন খান। আমি না মানে কি করবো ভেবে পাচ্ছি। ঠিক আছে, এটাই বোধহয় মানে আমার আছে শাস্তি, কপালে দুর্ভোগ। হ্যাঁ, তা এখন যখন দিয়েছে, শরীর গেলে তো আমি তো ভেবেই এসছি যদি যাই যাবে, তো বলে খাচ্ছি। খেতে খেতে মহারাজের যিনি সেবক, ওই প্রদীপ মহারাজ, অজমায়নন্দজি, উনি সঙ্গে সঙ্গে মহারাজের গ্যাস জেল একটা ওয়াটার পোস্ট তৈরি করছে। মানে একে শরীর খারাপ, অত কিছু খেতে দিয়েছে, তারপরে আবার একটা ওয়াটার পোস্ট বানাচ্ছে, নিয়ে সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে টেকে আমাকে ওয়াটার পোস্ট, মানে বুঝতে পারছেন তো, ডিমটাকে শুধু জলের মধ্যে ফাটিয়ে গরম জলে নিয়ে ওয়াটার পোস্ট করে সেটাও আমাকে খেতে হলো। মানে খেয়ে দিলেন, বললেন কমপ্লিট করে আমার ঘরে আসুন। কমপ্লিট করে ঘরে গেলাম, ততক্ষণে উনি একটা ওষুধ বানিয়ে রেখে দিয়েছেন, সুন্দর করে একটা ওষুধ বানিয়ে, আয়ুর্বেদিক একটা ওষুধ বানিয়ে রেখে দিয়েছেন। নিয়ে 1 গ্লাস ওষুধ, জলে গোলা ওষুধ, খেয়ে নিন। খেয়ে নিলাম, আর কোনো শরীরের কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই, কিচ্ছু নেই একেবারে। জানেন, মাগবাজার মায়ের বাড়িতে, হ্যাঁ আমি তখন ভাবলাম যে ওই যে কৃত্রিম যে রাগটা দেখালেন, মানে ওটা কৃত্রিম রাগ তো, মানে ওটা একটু ভয় দেখালেন আর কি আমাকে, কিন্তু ভিতরে কি অপার ভালোবাসা, কি অপার ভালোবাসা। আর কি জানেন তো, সর্বোপরি গুরু কৃপা, সর্বোপরি গুরু কৃপা। আমি এই জন্য এটা সবাইকে বলি যে ওই শরীর খারাপ বলে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। একবার পথে বেরিয়ে যাওয়া যায়, গুরু কৃপা, ভগবত কৃপা এরকম ভাবে অঝর ধারায় ঝরিয়ে পড়বে, অঝর ধারায় ঝরে পড়বে। জানেন, আমি এগুলো একদম প্র্যাকটিক্যালি হয়েছে তো, এই জন্য একদম বলছি। তারপরে মহারাজের খুব পছন্দের ছিল হচ্ছে এই যে যত সেবা কাজ, এই যে নামটা দেখছেন সেবা পরানন্দ, এটি ওই আশিস মহারাজকে জিজ্ঞেস করে এই নামটা দেওয়া। জানেন, মহারাজের শরীর যাবার 1 বছর আগে আর কি, তখন মহারাজকে বলে এই নামকরণটি করে আমাকে পাঠানো হয়েছিল সন্ন্যাসের জন্য। তো এটা অহেতুক কৃপা, আমার ব্রহ্মচর্যের নাম, আমার সন্ন্যাস নাম, এগুলো সব আমার গুরুদেবের প্রাপ্ত, এবং সেই নামটিকে শুধু আমি সার্থক করার চেষ্টা করি মাত্র। তো সেই সেবা কাজ মহারাজকে যত ভিডিও হতো, ওই আশিস মহারাজ ওই ভিডিওগুলো মহারাজকে দেখাতেন, যে দেখুন মহারাজ কি সুন্দর সেবা কাজ হয়েছে, বিশেষ করে মাতৃ সেবা। হ্যাঁ, মায়েদের যদি কিছু দেওয়া হতো না, মহারাজ এত খুশি হতেন, এত খুশি হতেন যে বলার কথা নয়। যে দরিদ্র মায়েদের যদি কিছু দেওয়া হয়, সেই মাতৃসেবার ছবি দেখে মহারাজ এত প্রশংসা করতেন, সে বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, তো সেই মহারাজের সেবা কিরকম ভাবে জানেন, শেষে যখন মহারাজ সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন, মহারাজের বার করে খালি ব্লাডের ক্রাইসিস,
হ্যাঁ, মহারাজকে ওই প্রতিদিন খাবারের সঙ্গে ওই কুলেখাড়ার রস প্রত্যেক দিন একদম খাবারের সাথে দিতেই হতো। মহারাজের ব্লাডের ক্রাইসিস, মহারাজের ব্লাড দিতে হবে। মহারাজের কিভাবে সেবা করেছি জানেন? এই শরীরের ব্লাড আর মহারাজের শরীরের ব্লাড এক গ্রুপ। একাধিকবার একাধিকবার এই শরীরের ব্লাড মহারাজের শরীরে গেছেন। আমি এত এত ভাগ্যবান জানেন, আমি মানে ধন্য যে গুরুদেব ওই সেবাটা কৃপা করে নিয়েছেন। আমাকে যেচে, বললাম না দীক্ষার সময় যেমন আমাকে প্রথম দিন আমাকে যেচে যেতে হয়নি, মহারাজ কৃপা করে নিয়ে গেছিলেন, ঠিক সেই রকম শেষ দিন পর্যন্ত মহারাজের 2023-এ 1 এপ্রিল মহারাজের শরীর যায়। 31শে মার্চ মহারাজের ব্লাডের ক্রাইসিস। বেলুর মঠের ট্রেনিং সেন্টার থেকে 4 জন ব্রহ্মচারী মহারাজ গেলেন সেবা প্রতিষ্ঠানে ব্লাড দিতে। ও পজিটিভ মহারাজের ব্লাড গ্রুপ। 4 জন ব্রহ্মচারীর শরীর থেকে ব্লাড নেওয়া গেল না। 4 জনের কাছ থেকেই নেওয়া গেল না। সঙ্গে সঙ্গে সেবা প্রতিষ্ঠান থেকে আমাকে ফোন, যে তুমি এক্ষুনি তোমার ওখানে যতজন পজিটিভ আছে সবাইকে নিয়ে এসো। মহারাজের শুধু ব্লাড নয়, ব্লাডের সঙ্গে ওই প্লাজমা যেটা বলে সেইটা লাগবে। প্লাজমা বলে তো হ্যাঁ, নিয়ে প্রথমে আমরা 4 জন ব্লাড দিলাম, তারপরে ব্লাড থেকে যে ওটা বার করবে সেটার আর সময় নেই, একজনের ডিরেক্ট নিতে হলো, একজনের ডিরেক্ট সেই প্লাজমা নিতে হলো। হ্যাঁ, সেই শেষ দিন 2:52, 31শে মার্চ 2:52 মহারাজের অতি হবে, সেখানে ব্লাড লাগবে। সেই শেষ দিনের ব্লাডটিও পর্যন্ত এই শরীর এর থেকে আর কত ভাগ্যবান হতে পারে আমি জানি না। সেই জন্য আমি বলি আমার সব পাওয়া সব পূরণ হয়ে গিয়েছে, সব পূরণ হয়ে গেছে, মানে সব আমাকে পূরণ করে দিয়ে গেছে সব কিছু। এই আমি যে মালাটায় জপ করি সেটা একটা অদ্ভুত জানেন। 2015-তে দীক্ষা হয়, 3 বছর হাতে করে জপ হয়েছে। 2018-র ডেটটা বলবো না, ওই আমার যেদিন স্থূল শরীরের জন্মদিন সেই দিন সকালবেলা আশিস মহারাজ ফোন করছে, এই তুমি আজকে একবার এসো মঠে, একটা সারপ্রাইজ আছে। আমি বলছি যে কি সারপ্রাইজ মহারাজ? না এসো না, এসো না, আসলে তখন বলবো। হ্যাঁ, নিয়ে আমি গেছি, জানেন জন্মদিন বলে হয়তো ডাকছেন বা কিছু। ও মা, গিয়ে এই নাও মহারাজ তোমার জন্য একটা মালা শোধন করে রেখেছেন, জপের মালা, জপমালা শোধন করে রেখেছেন। আমি বলছি মহারাজ আজকে আমার জন্মদিন। জন্মদিন? ও তাহলে তো জীবনের শ্রেষ্ঠ গিফট। মহারাজ বলে উঠলেন, জীবনের শ্রেষ্ঠ গিফট তুমি আজকে পেয়ে গেলে। দেখুন আমার সাথে এগুলো সব মিরাকেল, কিন্তু সব মিরাকেল। এইগুলো একটাও আমি বলবো না যে ভেবে চিন্তে করেছেন ওনারা, কিচ্ছু না। সেই জপমালা কি হয়েছে জানেন? তো সর্বক্ষণ আমার মানে যেখানে রাত্রিবাস করতে যাই, এবার রিলিফের কাজে অনেক সময় যেতে হয়, তো একবার আমতা যাচ্ছি রিলিফের কাজে। এবার ওই ব্যাগের মধ্যে মালা, আমার নিত্য যে গ্রন্থ গীতা চণ্ডী সব রয়েছে, তারপরে কিছু অর্থ সেগুলো সব রয়েছে, এবার রিলিফের কিছু জিনিসও রয়েছে। হ্যাঁ, এখন যেমন সুন্দর করে গাড়ি চেপে ঘুরতে পারি, প্রথম দিকে তো আর ওইসব সামর্থ্য ছিল না, তখন ওই ট্রেনে বাসেই কষ্ট করে মাথায় বয়ে বয়ে নিয়ে গেছি। তো সেই তখন আমাকে পরম পূজ্য স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ বলতেন যে একটা সময় কষ্ট করে নাও, এরপরে দেখবে পেনশন পাবে। এখন বুঝতে পারি সেই এখন পেনশন পাচ্ছি বসে বসে। হ্যাঁ, এখন সব কি সুন্দর হয়ে যায়। তো ওই জন্য ওই সময় কি হয়েছে, একবার আমতা যাচ্ছি, যেতে গিয়ে ওই ব্যাগটি ফেলে সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েছি। এবার সেটা আমতা লোকাল ছিল না, খড়গপুরের দিকে ওইদিকে চলে যাচ্ছে। এবার ট্রেনটা ছাড়বার প্রায় 10-15 মিনিট বাদে আমার মনে হয়েছে যে আমি তো ব্যাগটা নামাইনি, আর ব্যাগটা একদম ওই মানে ইয়েতে উঠেই আর কি, মানে কম্পার্টমেন্টে উঠেই সামনের দিকে এরকম রাখা আছে। আমি তখন বলছি আমার টাকা চলে যাক, গ্রন্থ চলে যাক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওখানে আমার জপমালা রয়েছে।
সেটি আমি মানে কি করে করব, ওটা আমাকে যেন তেন প্রকারে পেতে হবে। নিয়ে তখন সেই মানে এত চেষ্টা করে আর খালি গুরুদেবকে স্মরণ করছি, ঠাকুরকে প্রার্থনা করছি, ঠাকুর আমার অন্য কিছু খোয়া গেলে যাক, আমার অন্য কিচ্ছু চাই না, আমার শুধু জপমালাটা চাই, শুধু জপমালাটা চাই। এইবার সঙ্গে সঙ্গে কিছু বন্ধুরা আছে যারা রেলে কাজ টাজ করে, তারা সঙ্গে সঙ্গে ডকেট করলো, ডকেট করে আমাকে জিডি করতে হলো স্টেশন মাস্টারকে। সে আমতা চলে যেতে হলো, আমতা গেছি, আর খালি মানে ভয়ে মানে এত উদ্বিগ্ন হয়ে গিয়েছি ওটার জন্য। নিয়ে যখন আমতায় গিয়ে স্টেশন মাস্টার ফোন করছে, সেই খড়গপুরের ওইদিকে স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়িয়েছে জংশনে কিছুক্ষণের জন্য, সেখানকার স্টেশন মাস্টারকে ফোন করে বলা হয়েছে, আমায় জিজ্ঞেস করা হচ্ছে কত নম্বর কম্পার্টমেন্টে। কি ভগবানের অশেষ কৃপায় সে যেহেতু রিলিফের মাল নিয়ে উঠেছিলাম, সেই জন্য অন্তত বলতে পেরেছি কত নম্বর কম্পার্টমেন্ট এবং কোথায় আছে। যদি বাঙ্কে থাকতো বলছে থাকতো, আর আপনি ওই একদম সামনে রেখেছেন, ও ব্যাগ পাওয়া যাবে না। আমি না মানে তাদের সেই পায়ে ধরার মতো হয়ে গেছি। আমি বললাম যে দেখুন, আমি আমার সব জিনিস খোয়া যাক, আমার ওখানে জপমালা আছে, আপনারা বুঝতে পারবেন না সেটা আমার কাছে কি। হ্যাঁ, আপনারা একবারটি খুঁজুন, একবারটি খুঁজুন, আমার মনে হচ্ছে ওখানে আছে। মনে বলছেন মানে যতবার বলছি আমরা ততবার বলছি যে না, ও আপনি যেখানে রেখেছেন পাওয়াই যাবে না। সেই এখন মানে কেঁদে ফেলেছি যখন, তখন ওনারা বললেন ঠিক আছে ঠিক আছে, শান্ত হন, আমরা যাচ্ছি বলে গিয়ে দেখলো ব্যাগটা যেমনকার ব্যাগ ওখানে তেমন পড়ে রয়েছে, তেমন পড়ে রয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে গাড়ি ভাড়া করে ওই খড়গপুর স্টেশনে গিয়ে পৌঁছালাম। পৌঁছে আগে স্টেশন মাস্টার ডেকেছে, আগে সব প্রমাণ দিতে হলো ব্যাগের মধ্যে কি আছে না আছে, ব্যাগ দেবে না, নিয়ে সব যা যা আছে বলতেই পারলাম, নিয়ে তারপরে আমার হাতে সেই ব্যাগটি তুলে দিল। জানি এর থেকে বড় জানি না গুরু কৃপা আর হয় কিনা। এই প্রত্যেকটা মুহূর্তে আমি তার প্রমাণ পেয়েছি। সেই জন্য এই গুরু ভক্তি যদি ঠিক ঠিক ভাবে হয়, যদি গুরুকে ঠিক ঠিক ভাবে স্মরণ হয়, তাহলে তিনি একেবারে হাতটি ধরে থাকেন। ওই যে তিনি যেমন এই হাতটি ধরেছিলেন, সেই সমস্ত স্পর্শ যেমন এই শরীরের মধ্যে রয়েছে, এই রূপ গেছেন। সেই জন্য আজকের দিন একটা অদ্ভুত পাওনা। মহারাজের 1 ঘন্টা প্রায় হয়ে গেল, এখনো কত কত কথা বাকি রয়ে গেল। যে মহারাজ এত কৃপাময়, এত করুণাময়, তিনি এত কৃপাবৎসল যে তার ইয়ত্তা করা যায় না, তার ইয়ত্তা করা যায় না। তো সেই জন্য হ্যাঁ, আমরা এই যে তবে একটা জিনিস জানবেন, জানেন তো, এখন এখানে যারা আপনারা অন্য সংঘগুরুর আশ্রিত, তারা ভাববেন না যে আমরা তো আমাদের গুরুদেবের কথা শুনতে পারলাম না, এরকমটা না। এটা জানবেন, রামের গুরু শ্যামের গুরু, যদুর গুরু মধুর গুরু, সবার গুরু একই গুরু, বুঝলে তবে সাধন শুরু, বুঝলে তবে সাধন শুরু। গুরু কোনো মানুষ নয়, গুরু হচ্ছেন শক্তি, গুরু শক্তি। সেই গুরু শক্তি সংঘ গুরুদের সকলের মধ্যে, যারা গুরু শরীর, যারা তার আদেশ পাচ্ছেন, তাদের মধ্যে সেই এক শক্তি ক্রিয়া করছে, ছাড়া অন্য কিচ্ছু নয়, অন্য কিচ্ছু। সেই জন্য মা বলছেন, গুরুকে না ভাবিবে নর, গুরুই স্বয়ং পরম ঈশ্বর, গুরুই স্বয়ং পরম ঈশ্বর। সেই জন্য খুব করে, যেমন করে সেই প্রথম দিন মন্ত্র পেয়েছেন, ওইরূপ ভাবে চিন্তা করবেন, গুরুকে স্মরণ করবেন, করতে করতে একেবারে গুরুর চিন্তায় ডুবে যাবেন। তারপরে গুরু ইষ্টে এক হয়ে যাবে। গুরু আর কোথায় যান? ইষ্টে মিলিয়ে যান। গুরু আমাদের ওই ইষ্টের সঙ্গে মিলন ঘটিয়ে দেন, ঠাকুরের সঙ্গে আমাদের মিলন ঘটিয়ে দেন। সেই ঠাকুরের সঙ্গে তিনি প্রথমে মিলিত হন, তারপরে চিন্তা করতে করতে আমাদের যে ব্যক্তিগত স্বরূপ, সেই স্বরূপটাকেও তার সঙ্গে অর্থাৎ
আমাদের ইষ্টপাদ পদ্মে সেটিকে একীভূত করে দিতে হয়, একাত্মীকরণ করতে হয়। তখন কেবল ইষ্ট আছে, আমি নেই, গুরু নেই, সেখানে কেউ নেই, শুধু ইষ্ট রয়েছে, শুধু এইরূপ চিন্তা, শুধু ইষ্ট নাম। তখন সেই নাম আর নামই তখন সেই অভেদ হয়ে যাবে। তখন দেখবেন ওইরূপ চিন্তা করতে 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 ডুবে যাবেন। এরপরেও কত কৃপা। এই আমার যখন সন্ন্যাস হয়ে এলো, হরিদ্বার থেকে আমাকে একটা ওই 24-এর মালা দিল, সর্বক্ষণ জপ করবার জন্য। তখন কোভিড চলছে, মহারাজের কাছে কিচ্ছু নিয়ে যাওয়া হচ্ছে না বাইরে থেকে। আমি গিয়ে আশিস মহারাজকে বললাম, মহারাজ এইটি যদি একটু মহারাজ শোধন মানে মহারাজ জপ করে দেবেন, ওইটাতে জব করে দেন। বলছি ঠিক আছে, রেখে যাও, আগে ওটা স্যানিটাইজ করা হবে 1 সপ্তাহ, তারপরে মহারাজের হাতে দেওয়া হবে। মহারাজ সেই সময় কোনো কিছু স্পর্শ করছেন না, তার হাতে কিচ্ছু দেওয়া হচ্ছে না। মহারাজ ওইটি পর্যন্ত ওই রকম আরেকটি মালা তিনি একেবারে শোধন করে এই শরীরকে দিলেন। কত কৃপা, কত কৃপা জানেন। সেই জন্য ওই অযাচিত গুরু কৃপা। এখন অনেকের মনে হতে পারে এটা শুনে এটা না বললে সম্পূর্ণ হবে না, যে আমরা তো গুরুদেবের, মহারাজ আপনি যেভাবে গুরুদেবের সেবা করেছেন, যেভাবে এরকম কাছে যেতে পেরেছেন, আমরা তো মহারাজ কোনোদিন যেতে পারিনি, আমরা তো সেবা করতে পারিনি মহারাজ, তাহলে কি আমাদের কিছু হলো না? এটা যেন আপনাদের মনে কখনো না হয়। গুরু সেবা মানে কি জানেন? গুরু সেবা মানে হচ্ছে গুরুদেব আমাদেরকে কৃপা করে যে মন্ত্রটি দিয়েছেন, সেই মন্ত্র দেওয়ার সময় আমাদের যিনি যা নির্দেশ করে দিয়েছেন, সেইটি যদি আমরা ঠিক ভাবে পালন করতে পারি। নির্দেশ, আদেশ করছেন না, নির্দেশ করেছেন, জানেন তো? আদেশ নয়, আদেশের আরেক ধাপ হচ্ছে নির্দেশ, মানে নির্দিষ্ট করে দেওয়া। ওই যে বইটি দিয়েছেন না, ওই বইটিতে সব যা লেখা আছে এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে সকাল সন্ধ্যা বসতেই হবে। আমরা কত ফাঁকি দিই না, আমরা কত ফাঁকি দিই। খুব সুন্দর করে লিখে আছে, নিত্য দুবেলা জপ করবো, তারপরে কি হয় সে সবাই জানে। কিন্তু কাকে ফাঁকি দেব, কাকে ফাঁকি দিচ্ছি, এটি যদি আমরা বোধ করতে পারি, ভালোবাসা মানে গুরুদেবের সেবা করা মানে সেই মন্ত্র নিত্য নিরন্তর জপ করা, এটি যদি করতে পারেন। আর রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গ গুরুদেব যেটি একান্ত ভাবে ইচ্ছার মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে সেবা, সেটি হচ্ছে সেবা। সেই সেবা যদি আমরা করতে পারি ঠিক ভাবে, তাহলে তারা আরো বেশি খুশি হন, এটা আমরা প্রত্যক্ষ দেখেছি। সেই জন্য যার যেমন সামর্থ্য সে সেরকম ভাবে সময় বিশেষে সেবা করবেন। তখন দেখবেন, ওই যে মহারাজকে দেখেছি যে এখনো পর্যন্ত জানেন, এই যে গুরু দীক্ষার ওই ইয়ের সময় গুরু পূর্ণিমাতে যে প্রণামী পড়তো বা মহারাজের যে প্রণামী পড়তো, সেটাতে একটা ফান্ড। মহারাজের যখন শরীর যায়, আশিস মহারাজ আমাকে ডাকলেন, তুমি একবার এসো, দেখা করবে। কি দেখা করব না, আমাকে 5,000 টাকা একটা খামে করে দেওয়া হলো। না মহারাজ তো তোমার সেবা কাজ দেখে খুব ভালোবাসতে, তুমি এই টাকাটা সেবা কাজের জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য, সেবা কাজের জন্য ব্যবহার করবে। এখনো পর্যন্ত কল্যাণী রামকৃষ্ণ মিশনে মহারাজ জি আছেন, আপনারা জানেন, আশিস মহারাজ, সেখানে এখনো পর্যন্ত স্বামী প্রভানন্দ স্কলারশিপ দেওয়া হয় 3 মাস অন্তর। স্বামী প্রভানন্দ স্কলারশিপ দেওয়া হয়। সেই মহারাজ চাইতেন, এই যে প্রত্যেকটা একটা করে মহারাজ ফান্ড করে গেছেন, এই গুরু পূর্ণিমার দিন প্রণামী হলেই মহারাজ এই ফান্ড করে দিতেন যে এই ফান্ডে এইরকম ভাবে সেবা হবে। দেখুন অদ্ভুত, মানে এই সেবার ভাব। তো যাই হোক, এরকম ভাবে আমরাও চেষ্টা করি, এই শরীরও চেষ্টা করে। সেই জন্য আপনাদের কাছে আমি একটি আর্জি জানাচ্ছি যে আগামীকাল অম্বাবচীর সূচনা হচ্ছে, তাই তো? এই অম্বাবচীতে আমাদের অনেক বিধিনিষেধ আছে। বিধিনিষেধ বলতে যেমন শাস্ত্রে 4 শ্রেণীর মানুষকে অম্বাবচী করবার অধিকার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে জ্যোতি, ব্রতী, বিধবা এবং ব্রাহ্মণ। এই 4টি শ্রেণীর মানুষকে অম্বাবচী করবার অধিকার দেওয়া হয়েছে। তো সেই রকম এই শরীর সেটি করে থাকে ব্রত নিষ্ঠার সঙ্গে, কারণ এই সময় অগ্নি স্পর্শ করা যায় না,
তারপরে পাক দ্রব্য নিষিদ্ধ থাকে, এবং খনন কার্য করা যায় না, ইত্যাদি ইত্যাদি করা যায় না। কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি করা যায় সেটার দিকে নজর রাখতে হয়। সেটা করা যায় হচ্ছে এই আমরা যদি একটু বেশি বেশি করে জপ ধ্যান করতে পারি। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছে, আজকে একজন মা ফোন করেছেন যে মা আমি তো সধবা, আমি কি অম্বুবাচী করতে পারি? আমি বললাম হ্যাঁ, অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। কারণ শাস্ত্র পরিষ্কার আছে, জ্যোতি ব্রতী যারা ব্রত হিসাবে নেবে তারা অম্বুবাচী করতে পারে। বললেন যে ঠিক আছে মহারাজ, আপনি তারা একটু নির্দেশ করে দিন যে কিভাবে কি করবো। তখন তাকে ওনাকে বলে দিলাম যে এইভাবে অম্বুবাচী পালন করবেন। আমরা কিরকম করি না, ওই আমাদের ওখানে যে গ্রামের বিধবা মায়েরা রয়েছেন, একদম বৃদ্ধা, হ্যাঁ, যাদেরকে মাতৃ সেবা দেওয়া হয়, তারা সবাই অম্বুবাচী করে। তো এই অম্বুবাচীর সময় তারা হয়তো একটু ফলার টলার করে, কিন্তু ওই সময় তারা যে একটু ঠিক মতো দই, দুধ, চিড়ে, মুরগি এসব কিনে খাবে, সেটা হয়তো স্বচ্ছন্দ থাকে না, সচ্ছল অবস্থা তাদের থাকে না, তাদের ওই অবস্থাই নেই। তো আমরা ওই অম্বুবাচী 3 দিন পরপর 3 দিন সোম মঙ্গল বুধ আমরা ওই দুপুরবেলা করে তাদেরকে একটা দুর্গা মণ্ডপে বসিয়ে সেখানে তাদের সবাইকে দুপুরবেলা আমরা ফলার নিবেদন করব, এবং তার সঙ্গে একটি করে ছাতুর প্যাকেট তারা রাত্রির বেলা এবং পরের দিন জলখাবারে যাতে সেটি তারা খেয়ে এই কটা দিন আনন্দ করে মায়ের এই ব্রতটি সম্পন্ন করতে পারে, তার জন্য আমরা সেবায় ব্রতী হব। সেই জন্য আপনাদের কাছে আমরা একটা ওই আবেদন রইল, একটা ভিক্ষার ঝুলি আপনাদের কাছে পেতে রাখলাম, যে আপনারাও যদি চান এই করেছে তাদেরকে একটু কিছু দিতে হয়, মানে সেই সময় যেগুলি মারা যাবে না, যে সবাই ঘাট মারছে, ওইটি দিতে হয়। এই অম্বুবাচীর সময় তাদেরকে একটু দান করতে হয়, এটা আমাদের শাস্ত্রে আছে। তো সেইটা সুযোগ, মানে এটা যেহেতু একসঙ্গে হবে সেই জন্য এই সুযোগটা মনে হলো। আমি পিয়ালিদিকে জিজ্ঞেস করছিলাম যে আসবার আগে এটা কি আমি বলতে পারি? পিয়ালিদি বললো নির্দ্বন্দ্বে আপনি একদম শেষে বলবেন সবাইকে, যে যেমন মনে করবে সে তেমন এই সেবার সুযোগটাকে যদি কাজে লাগাতে মনে করে তাহলে তারা কাজে লাগাতে পারে। তো সকলে ভালো থাকবেন। আমি পুনরায় ঠাকুর মহাস্বামীজি এবং শ্রী গুরুদেবের পাদ পদ্মে আমার শতকোটি প্রণাম নিবেদন করে, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে, অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকে মহারাজের স্মৃতিচারণা এখানেই সমাপ্ত করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।